হ্যালো বন্ধুরা, আমি তানরুহা সাবিহা। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার স্বামী এবং তার বন্ধুকে নিয়ে। বন্ধুরা, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। বিয়ের পর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। আমিও আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। তারপরেও আমার স্বামী আমাকে রেখে যা করত তা মোটেও আমি আশা করিনি। ঘটনাক্রমে আমার স্বামীর বন্ধু আমারও খুব কাছের বন্ধু হয়ে গেল। এক পর্যায়ে আমার স্বামীর বন্ধুর সাথে আমার যা ঘটত তা প্রথমে আমি মোটেও আশা করিনি। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হল। যাক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। আমার স্বামীর নাম আয়মান সাকিব। ওর সাথে আমার পরিচয় হয়েছিল ভার্সিটিতে। প্রথম দেখাতেই যে প্রেম হয়ে গিয়েছিল এমনটা একদমই নয়, বরং প্রথম দিকে আয়মানকে আমার একটু গম্ভীর আর আত্মকেন্দ্রিক মনে হতো। কিন্তু যতদিন যেতে লাগল ওকে তত বেশি করে চিনতে শুরু করলাম। ওর ভেতরে লুকিয়ে থাকা বিনয়, ওর হাস্যরস আর আমার প্রতি ওর নিছক সরলতা আমাকে মুগ্ধ করতে শুরু করল। ক্লাস শেষে ক্যান্টিনে চা খেতে খেতে কিংবা লাইব্রেরির কোনায় বসে ঘন্টার পর ঘন্টা আমাদের গল্প হতো। সেই গল্পে ছিল না কোনো আড়ম্বর, ছিল শুধু দুজনের মনের অকৃত্রিম আদান প্রদান। আমাদের ভালোবাসাটা ছিল খুবই সহজ সরল, কোনো নাটকীয়তা ছিল না। ছিল না কোনো তৃতীয় পক্ষের অনুপ্রবেশের ভয়, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর অসীম ভালোবাসা নিয়েই আমরা দুজন এগিয়ে যাচ্ছিলাম। আয়মন যদি আমার প্রেমিক ছিল না, ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। যে কোনো সমস্যার কথা নির্ভয়ে ওর সাথে আলোচনা করতে পারতাম। আর ও সব সময় আমাকে সঠিক পথের দিশা দেখাত। মনে হতো এই মানুষটি আমার জন্য সৃষ্ট। আমাদের চারপাশের মানুষ জন্য আমাদের সম্পর্ককে বেশ সমীহ করত। দেখতে দেখতে পড়াশোনা শেষ হলো, আয়মান একটা ভালো চাকরি পেল, আর আমিও নিজের একটা পছন্দের পেশায় যুক্ত হলাম। এরপর সেই মাহেন্দ্রক্ষণ পরিবারের সম্মতিতে ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের পর মনে হয়েছিল আমার জীবনটা যেন একটা স্বপ্নের মতো। প্রতিটি দিনই ছিল নতুন এক অনুভূতি, নতুন এক অভিজ্ঞতা। আয়মনের সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগল। ও যেমন আমার সব ভালো লাগার খেয়াল রাখত, তেমনি আমার ছোটখাটো জেদগুলো পূরণ করত। হাসিমুখে সংসার জীবন শুরুর পর থেকেই আমাদের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় পরিপূর্ণ। দিনের শেষে অফিস থেকে ফিরে ও যখন আমার পাশে এসে বসত, তখন মনে হতো যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। রাতের বেলা রান্নাঘরে আমরা দুজন মিলে গল্প করতে করতে রাতের খাবার তৈরি করতাম। কখনো ও আমার হাত ধরে গুনগুনিয়ে গান গাইতো। মনে হতো এভাবেই বাকি জীবনটা কেটে যাবে। ছোট ছোট খুনসুটি, মান অভিমান, ভালোবাসার প্রকাশ, সব মিলিয়ে আমাদের সংসারটা ছিল শান্তির এক নীল। আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবাও আমাকে খুব ভালোবাসতেন। তাদের কাছে আমি কখনো নিজের মেয়ে ছাড়া অন্য কিছুই ছিলাম না। আয়মানের পরিবারে আমি খুব সহজেই মিশে গিয়েছিলাম, আর তারাও আমাকে নিজেদের একজন হিসেবে সাদরে গ্রহণ করেছিলেন। আমাদের বাড়িতে সবসময় একটা উৎসবের আমেজ লেগেই থাকত। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের আনাগোনা লেগেই থাকত। সবাই আমাদের জুটির প্রশংসা করত, আমাদের ভালোবাসার উদাহরণ দিত। নিজেদের মধ্যে এত বোঝাপড়া আর স্বচ্ছতা ছিল যে মনে হয়নি কখনো কোনো তৃতীয় শক্তি আমাদের এই সুন্দর সম্পর্কে ফাটল ধরাতে পারবে। কিন্তু খুব বেশি দিন বুঝি সয় না, আমার এই সুন্দর সাজানো গোছানো সংসারে একটা ছোট্ট কালো মেঘের আনাগোনা শুরু হলো। প্রথম দিকে আমি বিষয়টা তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো কাজের চাপ কিংবা অন্য কোনো কারণে আয়মান একটু অন্যমনস্ক। কিন্তু ধীরে ধীরে সেই মেঘ ঘন হতে শুরু করল, আর তার আড়ালে লুকিয়ে থাকা ঝড়টা বুঝতে পারলাম অনেক দেরিতে। সেই ঝড় আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আমার বিশ্বাসকে নাড়িয়ে দেবে, সেটা আমি কল্পনাও করিনি। প্রথম যখন পরিবর্তনগুলো চোখে পড়ল, তখন থেকেই আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। আয়মন হঠাৎ করেই বেশ চুপচাপ হয়ে যাচ্ছিল। আগে যেখানে আমরা একে অপরের সাথে সব কথা ভাগ করে নিতাম, সেখানে ওর মধ্যে একটা দূরত্ব তৈরি হতে লাগল। ফোন নিয়ে ওর ব্যস্ততাও বাড়ছিল। রাতে ঘুমানোর সময়ও দেখতাম ও আনমনে ফোন কিছু একটা দেখছে, আর আমি পাশে গেলে দ্রুত ফোনটা লুকিয়ে ফেলছে। এসব দেখে আমার মনে সন্দেহ আরও গভীর হচ্ছিল। রাতের বেলাও দেখতাম ও জেগে আছে, আর ফোনের আলো ওর মুখটা জ্বলজ্বল করছে। আমি জিজ্ঞেস করলে বলতো কিছু না, অফিসের জরুরি কাজ। কিন্তু আমার মন মানছিল না। আমি সরাসরি কিছু বলতে পারছিলাম না। ভেতরে থেতোই একটা চাপা কষ্ট আর অনিশ্চয়তা কাজ করছিল। ভয় পাচ্ছিলাম, যদি কিছু জিজ্ঞেস করি আর উত্তরটা যদি আমার কল্পনার থেকেও খারাপ কিছু হয়, আমাদের এত সুন্দর সম্পর্ক, এত ভালোবাসার সংসার সবকে তাহলে মিথ্যে ছিল। এই প্রশ্নটা বারবার আমার মনে আসছিল। মনে হচ্ছিল বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা।
এটা আমাকে ঘুমাতে দিত না, শান্তি দিত না। আমি শুধু চাইছিলাম আমার সন্দেহগুলো যেন ভুল প্রমাণিত হয়। একদিন বিকেলে অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছিল। ঘরে ঢুকেই দেখি আয়মান ফোন হাতে নিয়ে সোফায় বসে আছে আর কারো সাথে খুব হাসি ঠাট্টা করছে। আমার পায়ের শব্দ পেয়েই ও দ্রুত ফোনটা লক করে পকেটে ঢুকিয়ে ফেল। ওরই দ্রুত প্রতিক্রিয়া আমাকে আরও বেশি নিশ্চিত করে দিল যে কিছু একটা চলছে। আমি ওর মুখের দিকে তাকালাম, কিন্তু ও আমার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, এর একটা বিহিত আমাকে করতেই হবে, কিন্তু খুব সাবধানে, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। আমি জানি এ ধরনের পরিস্থিতিতে অনেকেই হয়তো ঝগড়াঝাঁটি শুরু করে দিত বা সরাসরি কনফ্রন্ট করত, কিন্তু আমি জানতাম এতে হিতে বিপরীত হতে পারে। আয়মান যদি সত্যি কোনো ভুল করে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনতে হবে। কৌশলে ভালোবাসা দিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সম্পর্কটা হয়তো চিরতরে ভেঙে যেতে পারে। তাই আমি খুব শান্তভাবে কাজ করার সিদ্ধান্ত নিলাম। মনে মনে একটা পরিকল্পনা করতে শুরু করলাম, কিভাবে এই গোপন রহস্যের জট খুলবুল আর কিভাবে আমার আয়মানকে আবার আমার কাছে ফিরিয়ে আনব। পরের কয়েকদিন আমি আয়মানকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ওর দৈনন্দিন রুটিনেও কিছু পরিবর্তন এসেছিল। আগে যেখানে অফিস থেকে ফিরে আমার সাথে কিছুটা সময় কাটাত, এখন সেখানেও রজুহাত বাড়তে লাগল। কখনো অফিসের কাজের বাহানা, কখনো বন্ধুদের সাথে আড্ডা। রাতের বেলা ও দেরি করে বাড়ি ফেরাটা প্রায় নিয়মিতই হয়ে গিয়েছিল। আমার সন্দেহগুলো যেন আরও শক্ত হচ্ছিল, আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। কিন্তু বাইরে আমি নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। একদিন আয়মান যখন গোসল করছিল তখন ওর ফোনটা চার্জে দেওয়া ছিল। আমার মনটা দ্বিধায় ভুগছিল, কিন্তু আমি জানতাম এটাই হয়তো একমাত্র সুযোগ সত্যিটা জানার। আমি দ্রুত ওর ফোনটা হাতে নিলাম। আমার হাত কাঁপছিল। একটা অচেনা নম্বর থেকে বারবার মেসেজ আসছিল। আমি সাহস করে মেসেজগুলো খুললাম, আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। মেসেজগুলোতে আয়মান আর নুডিফা নামের একটি মেয়ের কথোপকথন ছিল, যা স্পষ্টতই তবে সম্পর্কের গভীরতা প্রকাশ করছিল। মেসেজগুলোতে তাদের অনৈতিক সম্পর্কের কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নুরিফা আয়মানকে দেখা করার জন্য অনুরোধ করছিল, আর আয়মানও তাতে সায় দিচ্ছিল। তাদের কথা বলার ধরন, একে অপরের প্রতি তাদের উক্তি, সব কিছুই প্রমাণ করছিল যে আয়মান আমাকে ঠকাচ্ছে। আমার মনে হলো আমার সব স্বপ্ন, সব বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। আমি যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। এতদিনের ভালোবাসা, এতদিনের বিশ্বাস, সব কি তাহলে মিথ্যে ছিল? চোখের কোণে জল জমে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। কেঁদে ফেললে বা ভেঙে পড়লে আমার উদ্দেশ্য ব্যাহত হতে পারে। আমি দ্রুত মেসেজগুলোর কিছু স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর ফোনটা যথাস্থানে রেখে দিলাম। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, কিভাবে আয়মানকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনব। আমি জানি এটা একটা কঠিন লড়াই হবে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমার ভালোবাসা সংসারকে আমি এত সহজে ভেঙে যেতে দিতে পারি না। এই আঘাত আমাকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল। স্ক্রিনশটগুলো নেওয়ার পর আমার ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। বাইরে থেকে দেখলে কেউ বুঝত না আমার মনের ভেতর কি ঝড় বইছে। মনে হচ্ছিল বুকের গভীর একটা ক্ষত তৈরি হয়েছে, যা হয়তো সহজে শুকাবে না। কিন্তু আমি জানতাম এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। আমাকে শান্ত থাকতে হবে, পরিস্থিতি সামাল দিতে হবে। বিচক্ষণতার সাথে আমি ঠিক করলাম কোনো তাড়াহুড়ো করব না। আয়মানকে সরাসরি দোষারোপ না করে এমনভাবে এগোবো যেন ওর নিজেই নিজের ভুলটা বুঝতে পারে। পরের দিনগুলোতে আমি আয়মান এর সাথে আগের মতোই স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলাম। কথা বললাম যেন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা বারবার কাঁদছিল। ওর সাথে যখন কথা বলছিলাম তখন ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছিল ও আমাকে কিছু লুক হচ্ছে। আমাদের ভেতরের সে বিশ্বাস আর স্বচ্ছতা যেন আর হারিয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিটা আমার জন্য খুবই পীড়াদায়ক ছিল। তবু আমি নিজেকে বোঝালাম, এই কঠিন সময়ে নিজেকে দুর্বল দেখালে চলবে না। আয়মান হয়তো বুঝতে পারেনি যে আমি সব জেনে গেছি। ও তার নিজের মতো করে জীবন যাপন করে যাচ্ছিল। ওর ফোনে সেই মেসেজ আসা, রাতে দেরি করে ফেরা, সবকিছুই চলছিল। আমার মনে হচ্ছিল আমাদের এতদিনের ভালোবাসা, এত স্মৃতি, এত স্বপ্ন, সব কি ওর কাছে এত মূল্যহীন হয়ে গেল? এই প্রশ্নটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু আমি জানতাম অভিযোগ করলে বা রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আমি নিজেকে আরও বেশি করে ঘর সংসার আর নিজের কাজে ব্যস্ত রাখলাম। একদিন রাতে আয়মান যখন ঘুমাচ্ছিল তখন আমি ওর ফোনটা নিয়ে নুডিফার প্রোফাইলটা দেখলাম।
ছবিগুলো দেখে আমার মনে হলো মেয়েটা বেশ চট্টে আর আধুনিক। আমার মনে নানা প্রশ্ন কি দিচ্ছিল, কি এমন আছে ওর মধ্যে যা এমনকে আমার থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমি কি কোনো দিক থেকে কম পড়ে গেছি? নিজেকে অনেকবার এই প্রশ্নটা করলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম এটা কোনো প্রতিযোগিতা নয়। ভালোবাসায় তৃতীয় পক্ষ এলে তার কারণ অন্য কিছু হয়। হয়তো এটা শুধুমাত্র এক ধরনের মোহ, যা থেকে আয়মানকে বেরিয়ে আসতে সাহায্য করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আয়মান এর সাথে খোলামেলা কথা বলবো, তবে ভিন্ন কৌশলে। সরাসরি নুডিফার প্রসঙ্গ নাইনে আমাদের সম্পর্কের গভীরতা আর ভালোবাসার দিকগুলো ওকে মনে করিয়ে দেব। হয়তো পথভ্রষ্ট হয়েছে, কিন্তু তার মানে এই নয় আমাদের ভালোবাসা শেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করতাম আয়মানের প্রতি আমার ভালোবাসা এতটাই শক্তিশালী যে তা ওকে যে কোনো ভুল পথ থেকে ফিরিয়ে আনতে সক্ষম। আমার কৌশল ছিল ধীর গতির, কিন্তু ফলপ্রসূ। আমি রাতের বেলা এমন এর সাথে বসে পুরনো দিনের কথা বলতাম। আমাদের প্রথম দেখা, প্রথম প্রেম, বিয়ের দিনগুলোর স্মৃতি। ওকেও সেসব দিনগুলোর কথা মনে করিয়ে দিতাম। দেখতাম ও আনমনা হয়ে শুনছে, কখনো কখনো একটা দীর্ঘশ্বাস ফেলছে। হয়তো ওর মনেও একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমি ওকে কোনো চাপ দিতাম না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিতাম, বোঝাতে চাইতাম আমি এখনো ওর পাশেই আছি, আগের মতোই ওর হাতটা ধরে রাখতে চাই। এরপর আমি আমার পরিবারের সদস্যদের সাথেও খুব সুন্দর সম্পর্ক বজায় রাখলাম। আমাদের বাসায় আয়মান এর বন্ধুবান্ধবদের নিয়মিত দাওয়াত দিতে শুরু করলাম, যাতে আয়মান বাড়িতে আরও বেশি সময় কাটানোর সুযোগ পায়। ওর পছন্দের খাবারগুলো তৈরি করতাম, এমনকি ওর শখের বিষয়েও আমি আগ্রহ দেখাতে শুরু করলাম। আমার লক্ষ্য ছিল একটাই, আয়মানকে আমার দিকে, আমাদের সংসারের দিকে আরও বেশি করে আকৃষ্ট করা। আমি ওর থেকে কোনো প্রতিক্রিয়া আশা না করে শুধু আমার ভালোবাসা উজাড় করে দিতে লাগলাম। আমার এই পরিবর্তনগুলো আয়মানের চোখেও ধরা পড়ছিল। ও হয়তো অবাক হচ্ছিল। ও দেখছিল আমি ওর প্রতি আগের মতোই যত্নশীল, আগের মতোই ভালোবাসায় ভরপুর। আমি ওর জন্য বিভিন্ন ছোট ছোট সারপ্রাইজ প্ল্যান করতাম, ওর সাথে সিনেমা দেখতাম বা ছুটির দিনে ওর পছন্দের জায়গায় ঘুরতে যেতাম। ধীরে ধীরে আয়মানও আমার প্রতি কিছুটা মনোযোগ দিতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম আমার এই নীরব প্রচেষ্টা হয়তো কাজ করা শুরু করেছে। আমি আশার আলো দেখতে পাচ্ছিলাম। আমার এই নীরব প্রচেষ্টা যে একেবারে নিষ্ফল হচ্ছিল না তার প্রমাণ পাচ্ছিলাম। এর আচরণে যদিও সম্পূর্ণ পরিবর্তন আসেনি, তবুও কিছুটা হলেও আমার দিকে ফিরছিল। রাতে ফোন ওর ব্যস্ততা কিছুটা কমেছিল, আর আমার সাথে টুকটাক কথা বলার আগ্রহ ওর মধ্যে বাড়ছিল। আমি জানতাম এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আর আমাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আমার লক্ষ্য ছিল আয়মানকে এই মোহ থেকে সম্পূর্ণভাবে বের করে আনা। একদিন রাতে আমরা খাবার খাচ্ছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে আমাদের বিয়ের অ্যালবামের প্রসঙ্গ তুললাম। বললাম, মনে আছে বিয়ের দিন তুমি কত নার্ভাস ছিলে, আর আমি তোমার হাত ধরে বলছিলাম আমি তো আছি। আয়মান একটা মৃদু হাসি দিল। ওর চোখে এক ঝলক স্মৃতির আবেশ দেখতে পেলাম। আমি ওকে নিয়ে ওর পছন্দের একটা রেস্টুরেন্টে যেতে চাইলাম, যেখানে আমরা প্রথম ডেট গিয়েছিলাম। আয়মান প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হল। আমি বুঝতে পারছিলাম আমাদের পুরনো স্মৃতিগুলো ওকে নাড়া দিচ্ছিল। সেই দিনটা আমাদের জন্য একটা নতুন শুরুর মতো ছিল। রেস্টুরেন্ট বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম, পুরনো দিনের খুনসুটি, স্বপ্ন আর প্রতিজ্ঞার কথা বলছিলাম। আয়মান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। ওর চোখে আমি সেই পুরনো আয়মানকে ফিরে পাচ্ছিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে জীবনের কঠিন সময়েও ভালোবাসা কিভাবে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। নুডিফার প্রসঙ্গ আমি তুলিনি, কিন্তু পরোক্ষভাবে বোঝাতে চেয়েছি যে আমাদের ভালোবাসা কতটা শক্তিশালী। পরের কয়েকদিন আমি আরও বেশি করে আয়মানের সাথে সময় কাটাতে লাগলাম। ওর পছন্দের বইগুলো ওকে পড়ে শোনাতাম, একসাথে টিভি দেখতাম, ওকেও শখের বিষয়গুলোতে উৎসাহিত করতাম। ও যখন বন্ধুদের সাথে বাইরে যেত তখন আমি ওকে কোনো প্রশ্ন করতাম না, বরং হাসি মুখে বিদায় দিতাম। আমার এই উদারতা হয়তো ওকে আরও বেশি করে ভাবতে শুরু করেছিল। আমি ওর উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করছিলাম না, বরং ওকে মুক্তভাবে চিন্তা করার সুযোগ দিচ্ছিলাম। আমার এই নিরন্তর ভালোবাসার প্রকাশ আয়মানির মনে গভীর প্রভাব ফেলছিল। আমি দেখছিলাম ও আগের চেয়ে বেশি হাসছে, আমার সাথে কথা বলছে। ফোনের প্রতি ওর আকর্ষণও ধীরে ধীরে কমছিল। রাতের বেলা যখন ফোন দেখত, আমি ওর পাশে গিয়ে বসতাম, মাথায় হাত বুলিয়ে দিতাম। ও দ্রুত ফোনটা সরিয়ে নিত না, বরং আমার দিকে তাকাত। এই ছোট ছোট পরিবর্তনগুলো আমার মনে আশার সঞ্চার করছিল। আমি বুঝতে পারছিলাম আমার কৌশল কাজ করছে। একদিন আয়মান নিজেই আমার পাশে এসে বসল। ওর মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল।
ওই ইতস্তত করে বলল, তানরুহা, আমি বোধহয় একটা ভুল করে ফেলেছি। আমি ওর মুখের দিকে তাকালাম। কোনো কথা বললাম না, শুধু ওর হাতটা আলতো করে ধরলাম। ও বলতে শুরু করল কিভাবে নুডিফার সাথে ওর পরিচয় হয়েছিল, ফেসবুকে কিভাবে ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল। ও স্বীকার করল এটা ওর একটা ভুল ছিল, একটা সাময়িক দুর্বলতা। আয়মান যখন ওর ভুল স্বীকার করছিল তখন ওর চোখে আমি অনুশোচনার ছাপ দেখতে পাচ্ছিলাম। ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে এই সম্পর্কটা ছিল ওর জীবনে একটা বড় ভুল যা থেকেও বেরিয়ে আসতে চায়। আমিও কি কোনো দোষারোপ করিনি, কোনো অভিযোগও করিনি, শুধু শান্তভাবে ওর কথা শুনলাম। যখন ও সবটা শেষ করল তখন আমি শুধু ওকে জড়িয়ে ধরলাম, বললাম, আমরা মানুষ, আমাদের ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল। আমি ওকে আশ্বস্ত করলাম যে আমি ওর পাশেই আছি, আমাদের ভালোবাসা এই সামান্য ভুলকে ক্ষমা করে দিতে পারে। সেই রাত আমরা অনেকক্ষণ কথা বললাম। আয়মান প্রতিজ্ঞা করল ও আর কখনো আমাকে বা আমাদের সংসারকে ঠকাবে না। ও নুডিফার সাথে সব সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি দিল। আমি জানতাম এই প্রতিজ্ঞা পূরণ করা ওর জন্য কঠিন হবে, কিন্তু আমি ওর উপর বিশ্বাস রেখেছিলাম। আমি বিশ্বাস করতাম ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। আমাদের ভালোবাসাই আমাদের সম্পর্ককে নতুন জীবন দেবে। সেই রাত ছিল আমাদের সম্পর্কের জন্য এক নতুন ভোরের ইঙ্গিত। আয়মানের স্বীকারোক্তি আমার মনে এক মিশ্র অনুভূতি তৈরি করেছিল। একদিকে যেমন কষ্ট হচ্ছিল, তেমনি আরেক দিকে স্বস্তিও পাচ্ছিলাম এই ভেবে যে ও অন্তত নিজের ভুলটা বুঝতে পেরেছে। ওকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি জানতাম আমাদের ভালোবাসার গভীরতা এই একটা ভুলের চেয়ে অনেক বেশি। আমি বিশ্বাস করতাম ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করা সম্ভব। আমার সেই বিশ্বাসই আমাকে পথ দেখাচ্ছিল। পরের দিন থেকে আয়মানের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ও যেন নতুন করে জীবন ফিরে পেয়েছিল। ওর চোখে আর সেই চেনা অপরাধবোধ বা লুকানোর প্রবণতা ছিল না। ও আমাকে আরও বেশি করে সময় দিতে লাগল, আমার সব কথা মন দিয়ে শুনতে লাগল। আমাদের পুরনো ভালোবাসার দিনগুলো যেন আবার ফিরে আসছিল। আয়মান নিজ থেকেই নুডিফার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, এমনকি ওর ফোন চেক করার অনুমতিও আমাকে দিয়েছিল, যদিও আমার সেটা প্রয়োজন ছিল না। আমিও আয়মানের প্রতি আমার আস্থা আরও বাড়িয়ে দিলাম। ওর প্রতি আমার আচরণে কোনো পরিবর্তন আনিনি, বরং আরও বেশি করে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি ওর পাশে আছি। আমাদের মধ্যে আবারও সেই পুরনো স্বচ্ছতা ফিরে এসেছিল। আমরা একে অপরের সাথে সব কথা ভাগ করে নিতে শুরু করলাম। আয়মান নিজেই একদিন আমাকে বলল, তানরুহা, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছ। আমি তোমার ভালোবাসার দৈর্ঘ্যের যোগ্য নই। ওরে কথাগুলো শুনে আমার চোখ ভিজে এসেছিল। আমাদের সম্পর্কটা যেন নতুন করে তৈরি হচ্ছিল। আমরা প্রতিদিন সন্ধ্যায় একসঙ্গে হাঁটতে বের হতাম, পুরনো স্মৃতি রোমন্থন করতাম। ছুটির দিনে আমি আর আয়মান মিলে বিভিন্ন পরিকল্পনা করতাম, যা আগে খুব কমই হতো। ও আমাকে বোঝানোর চেষ্টা করত যে কিভাবে ওর জীবনে নুরিফার আগমন ঘটেছিল এবং কেন ও সেই পথে পা বাড়িয়েছিল। আমি শুধু ওকে মনোযোগ দিয়ে শুনতাম, কোনো বিচার করতাম না, কোনো অভিযোগও করতাম না, কারণ আমি জানতাম এই মুহূর্তেও সবচেয়ে বেশি প্রয়োজন আমার সমর্থন আর বিশ্বাস। আমার শাশুড়িমা আর শ্বশুর বাবাও আয়মানের এই পরিবর্তন লক্ষ্য করছিলেন। তারা হয়তো পুরো ঘটনা জানতেন না, তবে আয়মানের মুখে হাসি দেখে তারাও খুশি হচ্ছিলেন। একদিন শাশুড়িমা আমাকে বললেন, বৌমা, তোমাদের দুজনের সম্পর্ক দেখে আমরা খুব খুশি। সবসময় এমন হাসি খুশি থেকো। আমি শুধু একটা মৃদু হাসি দিলাম। ভেতরে ভেতরে জানতাম এই হাসি ধরে রাখতে আমাকে কত পথ বেরিয়ে আসতে হয়েছে। আয়মানের প্রতি আমার ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে আমি ওকে ক্ষমা করে দিতে পেরেছিলাম। আমি জানতাম মানুষ হিসেবে ভুল করাটা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল। আয়মান তার ভুল থেকে শিখেছিল এবং নিজেকে শুধরে নিয়েছিল। আমাদের সংসার আবার শান্তির নীড়ে পরিণত হয়েছিল। প্রতিটি দিন কাটছিল নতুন উদ্দীপনা আর ভালোবাসায়। আমাদের সম্পর্ক যেন আরও মজবুত হয়েছিল। এই কঠিন সময় পার করে আসার পর আমি আমার এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস শিখেছিলাম, তা হলো ধৈর্য এবং ভালোবাসার শক্তি অপরিসীম। যখন আমাদের সম্পর্কের উপর কালো মেঘ নেমে এসেছিল, তখন যদি আমি ভেঙে পড়তাম বা রাগ করতাম তাহলে হয়তো সব শেষ হয়ে যেত। কিন্তু আমি ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলাম এবং আমার ভালোবাসার উপর আস্থা রেখেছিলাম। এই কঠিন পরীক্ষা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে, আরও পরিপক্ক করে তুলেছে।
আজ আমাদের সংসার শুধু শান্তি আর ভালোবাসায় ভরা। আয়মান আর আমি একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়েছি। আমরা এখন জানি যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকতে হবে। আমাদের গল্প হয়তো অনেকের জন্যই একটি বার্তা বহন করে। ভালোবাসা দিয়ে অনেক কঠিন পথও পাড়ি দেওয়া যায়, যদি বিশ্বাস আর ধৈর্য থাকে। আমি তানরুহা সাবিহা, একজন সাধারণ মেয়ে, কিন্তু আমার ভালোবাসার গল্পটা ছিল নিখুঁত। আমাদের জীবনের সেই কঠিন অধ্যায়টি যেন এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে এসেছিল। আয়মান আর আমি দুজনেই আমাদের সম্পর্ককে নতুন করে আবিষ্কার করেছিলাম। ছোট ছোট বিষয় একে অপরের মতামত নেওয়া, দিনের শেষে দুজনে মিলে চা খেতে খেতে গল্প করা কিংবা একে অপরের পছন্দের কাজগুলো করা, এসব আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করছিল। নুরিফার অধ্যায়টি যেন আমাদের সম্পর্কের পুরনো ধুলো ঝেড়ে ফেলে নতুন করে প্রাণ দিয়েছিল। এখন আর আমাদের মধ্যে কোনো লুকোচুরি ছিল না, ছিল শুধু অবাধ বিশ্বাস আর ভালোবাসা। আয়মান এখন কাজের ফাঁকেও আমাকে ফোন করে খোঁজ নিত। অফিস থেকে ফেরার পথে আমার পছন্দের জিনিস নিয়ে আসত। ওর এই পরিবর্তনগুলো আমাকে আরও বেশি করে আশ্বস্ত করছিল। আমি বুঝতে পারছিলাম ও সত্যিই তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে শুধরে নিতে পেরেছে। আমরা দুজনে মিলে আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করছিলাম। আমাদের ছোটবেলার স্বপ্নের বাড়ি, ছুটির দিনে বেড়াতে যাওয়ার জায়গা, সব নিয়েই আমরা আলোচনা করতাম। এই নতুন শুরুটা আমাদের জীবনকে নতুন একটা মাত্রা দিয়েছিল। আমিও আয়মানের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছিলাম। ওর ছোট ছোট পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখতাম। ওর যদি মন খারাপ থাকতো তাহলে ওর পাশে বসে গল্প করতাম, ওকে হাসানোর চেষ্টা করতাম। যখন দেখতাম ও কাজের চাপে খুব ক্লান্ত, তখন ওর জন্য পছন্দের খাবার তৈরি করতাম বা ওর মাথা টিপে দিতাম। আমাদের সম্পর্কটা এখন শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিলাম। আমাদের এই সুখের পরিবর্তন দেখে আমাদের আশেপাশের মানুষরাও খুশি হচ্ছিল। আমার শাশুড়িমা প্রায় বলতেন, তোমাদের দুজনকে এভাবে একসাথে হাসতে দেখলে আমার মনটা ভরে যায়। তার মুখে কথাগুলো শুনে আমারও খুব ভালো লাগত। আত্মীয় স্বজনরাও আমাদের জুটির প্রশংসা করত। আমাদের সম্পর্কটা এখন আর শুধু আমাদের দুজনের ব্যক্তিগত বিষয় ছিল না, এটা যেন অন্যদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে উঠেছিল। আমি আমার ইউটিউবে চ্যানেল এর মাধ্যমে যখনই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, তখন আমার মনে হচ্ছিল মানুষের জীবন কতই না বিচিত্র। কখনো কখনো এমন অপ্রত্যাশিত ঝড় আসে যা আমাদের সবকিছু ওলটপালট করে দেয়া, কিন্তু সেই ঝড় মোকাবিলা করার শক্তি যদি আমাদের ভেতরে থাকে, তবে সব প্রতিকূলতা পেরিয়ে আবার আলোর মুখ দেখা সম্ভব। আমার আর আয়মানের সম্পর্ক সেই আলোরই এক প্রতীক। আমাদের এই পুনর্গঠিত সম্পর্কের সবচেয়ে বড় দিক ছিল খোলামেলা আলোচনা। আমরা এখন যে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি হলে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করেনি, রাগ বা অভিমান করে বসে থাকি না। কারণ আমরা জানি নীরবতা অনেক সময় সম্পর্ককে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই আমরা একে অপরের কথা শুনি এবং বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সামাল দিই। আমার মনে পড়ে একদিন আয়মান নিজেই আমাকে জিজ্ঞেস করেছিল, তানরুহা, তুমি কিভাবে আমার এই ভুলটা ক্ষমা করে দিলে? তোমার কি একটুও রাগ হয়নি? আমি ওকে বলেছিলাম, রাগ হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু আমার ভালোবাসাটা ছিল তোমার প্রতি আমার রাগ আর কষ্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আমি বিশ্বাস করি মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল। ওর চোখে আমি কৃতজ্ঞতা দেখেছিলাম। সেই মুহূর্তে বুঝেছিলাম আমার ধৈর্য আর বিশ্বাস বৃথা যায়নি। আমাদের ভালোবাসার জয় হয়েছে। আমাদের এই নতুন অধ্যায় পা রাখার পর থেকে আয়মান আর আমি দুজনেই আমাদের সম্পর্ককে আরও বেশি মূল্যবান মনে করতে শুরু করেছিলাম। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও যত্নশীল হব। ছোট ছোট মুহূর্তগুলোকেও আমরা এখন আরও বেশি উপভোগ করি, কারণ আমরা জানি জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। আমাদের এই যাত্রা শুধু স্বামী স্ত্রীর নয়, বরং দুই বন্ধুর যারা একে অপরের শক্তি এবং দুর্বলতা দুটোই জানে। আয়মান এখন তার অফিসের কাজের ফাঁকে আমাকে সারপ্রাইজ দিতে পছন্দ করে। হঠাৎ করে ফুল নিয়ে আসা বা আবার পছন্দের কোনো খাবার নিয়ে হাজির হওয়া, এসব যেন আমাদের প্রতিদিনের ভালোবাসাকে নতুন করে সাজিয়ে তোলে। আমারও তার প্রতি আস্থা আরও বেড়েছে। আমরা এখন একে অপরের স্বপ্নগুলোকে নিজেদের স্বপ্ন মনে করি এবং সেগুলো পূরণের জন্য একে অপরকে উৎসাহ দিই। আমাদের ভালোবাসার বাঁধন এখন আগের চেয়েও মজবুত, যা কোনো ঝড়েই আর টলবে না। আমাদের পারিবারিক জীবন এখন হাসি খুশি আর প্রাণবন্ত। আমি আর আয়মান দুজনেই আমাদের শাশুড়ি মা, শ্বশুর বাবার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছি। তাদের সাথে সময় কাটাই, তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করি।
পরিবারের সবার মুখে হাসি দেখতে পাওয়াটা এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই কঠিন সময়টা পার করে আসার পর মনে হয় আমাদের সম্পর্কটা যেন এক নতুন জীবন পেয়েছে, যেখানে ভালোবাসার বিশ্বাসী আমি আমার এই অভিজ্ঞতা থেকে শিখেছি যে ভালোবাসা কোনো শর্তের অধীন নয়। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার ভুলগুলোকেও ক্ষমা করার ক্ষমতা রাখি। গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে বেরিয়ে আসার ইচ্ছা এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা। আয়মান সেই চেষ্টাটা করেছিল আর আমি তাকে সেই সুযোগটা দিয়েছিলাম। আর এই সুযোগ দেওয়াটাই আমাদের সম্পর্ককে নতুন তাতে নিয়ে গেছে। আমরা এখন মাঝে মাঝেই নিজেদের মধ্যে আলোচনা করি কিভাবে আমাদের সম্পর্ককে আরও সুন্দর রাখা যায়। আমি আয়মানকে বলি, ভালোবাসা মানে শুধু ভালো সময় পাশে থাকা নয়, খারাপ সময়ও হাত ধরে থাকা। আরও আমাকে বলে, তুমি প্রমাণ করেছ যে ভালোবাসার সবকিছু জয় করতে পারে। এই পারস্পরিক বোঝাপড়া আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে। নুরিফার বিষয়টি এখন আমাদের জীবনে একটি অতীত অধ্যায় মাত্র। আমরা দুজনেই সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। আয়মান তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছে এবং আমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের সম্পর্ককে ধ্বংস করেনি, বরং আরও শক্তিশালী করেছে। আমরা এখন আরও বেশি করে একে অপরের প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল। আমাদের এই পুনর্মিলন শুধুমাত্র আমাদের দুজনের জন্যই নয়, এটি আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবের কাছেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তারা আমাদের সম্পর্ক দেখে অনুপ্রাণিত হয় এবং ভালোবাসার প্রতি তাদের বিশ্বাস আরও বেড়েছে। আমার এই গল্পটা হয়তো অনেকের জন্যই একটি শিক্ষা যে কিভাবে ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ভেঙে যাওয়ার সম্পর্ক কি আবার জোড়া লাগানো যায়। আমাদের সংসার এখন সুখ আর শান্তিতে পরিপূর্ণ, যা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ যখন আমি আমার জীবনের এই গল্প আপনাদের সামনে তুলে ধরছি, তখন আমার মনে এক ধরনের তৃপ্তি কাজ করছে। আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত, গভীর আর শান্তিপূর্ণ। ডায়মন্ডের প্রতি আমার ভালোবাসা এখন আরও অটল, আর ওর প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ়। আমরা দুজনেই এখন জানি যে জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকাটাই আসল আমাদের সংসার। এখন শুধু শান্তি আর শান্তিতে ভরপুর। প্রতিটি দিন এখন আমাদের কাছে এক নতুন সুযোগ। আমরা একসঙ্গে হাসা, একসঙ্গে পরিকল্পনা করা আর একসঙ্গে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি। আয়মানদার কাজ এবং পরিবারের মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রাখে। অফিস থেকে ফেরার পর ও এখন আর ফোনে ব্যস্ত থাকে না, বরং আমাকে আর আমাদের পরিবারকে সময় দেয়। ওর এই পরিবর্তিত আচরণ আমাকে প্রতিনিয়ত আশ্বস্ত করে যে আমার ধৈর্য এবং ভালোবাসা ব্যর্থ হয়নি। আমাদের মধ্যেকার গজে পড়া এখন এত দৃঢ় যে ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো আমরা সহজেই মিটিয়ে নিতে পারি। একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসাই আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। আমরা এখন একে অপরের শক্তি এবং দুর্বলতার উৎস। আমি ওর পাশে থাকলে ও নিজেকে আরও শক্তিশালী মনে করে, আর ওর পাশে থেকে আমিও নিজেকে সুরক্ষিত অনুভব করি। এই গল্প থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি, সেটা হলো ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, এটি একটি কঠিন লেখা এবং নিরন্তর প্রচেষ্টা। যখন সম্পর্কে কোনো সমস্যা আসে তখন ভেঙে না পড়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভালোবাসা দিয়ে অনেক কঠিন রাস্তাও পাড়ি দেওয়া যায়, যদি বিশ্বাস আর সততা থাকে। আমার এই গল্পটা হয়তো অনেকের জন্যই অনুপ্রেরণা হতে পারে, যারা নিজেদের সম্পর্কের কঠিন সময় পার করছেন। আমার বিশ্বাস প্রতিটি মানুষের জীবনেই এমন কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় কিভাবে, সেটাই আসল বিষয়। আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস রেখেছিলাম, আয়মানকে সুযোগ দিয়েছিলাম নিজেকে শুধরে নেওয়ার, আর সেই সুযোগটাই আমাদের সম্পর্ককে নতুন করে গড়ে তুলেছে। আমাদের সংসার এখন সুখ আর শান্তিতে পরিপূর্ণ, আর এই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের জীবনের সম্পর্কগুলো খুবই মূল্যবান। ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য সমন্বয়ে একটি সম্পর্ক পূর্ণতা পায়। যখন কোনো সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন ঘটে, তখন তা কেবল একজনকে নয়, বরং পুরো পরিবারকেই প্রভাবিত করে। এই ধরনের পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যধারণ করা এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত জরুরি। তানরুয়া সাবিহার গল্প আমাদের শেখায় যে ভালোবাসার শক্তি অনেক বড়। যদি একজন ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে শুধরে নিতে চায়, তবে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে। পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা আলোচনা এবং অটুট বিশ্বাস একটি ভাঙা সম্পর্ককেও নতুন করে জীবন দিতে পারে।
মনে রাখবেন, ভালোবাসা জয় করে সবকিছু যদি তা হয় শর্তহীন এবং সৎ। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসায় ভরপুর থাকবেন। সবাইকে ধন্যবাদ।